হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব গুগল ডিসপ্লে ক্যাম্পেইনের ডেমোগ্রাফিক যে টার্গেটিংটা রয়েছে সেই টার্গেটিংটা সম্পর্কে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে, তো সম্পূর্ণ ভিডিওটি কোথাও না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আর ভিডিওটি শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যায়। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইনের ডেমোগ্রাফিক টার্গেটিং নিয়ে। অনেকে আমরা এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিই না, অনলি শুধুমাত্র এজ গ্রুপটা টার্গেট করে আমরা এই ডেমোগ্রাফিক টার্গেটিংটা শেষ করে দিই। আসলে যে এটার ভিতরে যে কত ইম্পর্টেন্ট মেজর এলিমেন্ট রয়েছে সেটা আসলে আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম বলি যে আসলে ডেমোগ্রাফিক টার্গেটিংটা কি। ডেমোগ্রাফিক টার্গেটিং হচ্ছে একটা অডিয়েন্সের তার যে জেন্ডারটা কি, তার এজ গ্রুপটা কি, তার প্যারেন্টাল স্ট্যাটাসটা কি, তার হাউস হোল্ড ইনকামটা কি, এই চারটার কম্বিনেশনে আসলে ডেমোগ্রাফিক টার্গেটিংটা হয়ে থাকে। এখন আপনি বলবেন, প্রশ্ন করতে পারেন এখানে এত ইম্পর্টেন্সের কি আছে। দেখেন, আপনি যখন কোনো প্রোডাক্ট রিসার্চ না করে যখন কোনো গুগলে ডিসপ্লে ক্যাম্পেইন করতে যাবেন, তখন কিন্তু আপনি লস খাবেন এবং আপনার ক্যাম্পেইন থেকে কিন্তু টার্গেটেড আরও এটা আসবে না। সে ফর এক্সাম্পল ধরি, আমি একটা ওমেন্স নিশ নিয়ে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। ধরা যাক আমি কি করছি, আমি আড়ঙের বিভিন্ন কি করছি, সেলোয়ার কামিজ অথবা বিভিন্ন শাড়ি, আমি মহিলাদের শাড়ি আমি কি করছি, সেল করছি। এখন আমি টার্গেট যদি করি মেল পার্সনদেরকে, তাহলে কি আমার সেল আসবে? হ্যাঁ, সেলস আসতে পারে। অনেক পুরুষও দেখা যাচ্ছে মহিলাদের জন্য প্রোডাক্ট কিনতে পারে, কিন্তু তারা কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার না। আপনার টার্গেটেড কাস্টমার হচ্ছে যেই প্রোডাক্টের যার কাছে চাহিদা রয়েছে সেটাই আপনার টার্গেটেড কাস্টমার অ্যাজ ইউজুয়াল যদি আমরা ধরি, ঠিক আছে। বাট এটা ডিফারেন্ট, একটা ছেলেও কিন্তু মেয়ের জন্য সে কিন্তু কি করতে পারে, সে শাড়ি কিনতে পারে, সে কামিজ কিনতে পারে, কিন্তু তারা কিন্তু আপনার মূল টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যেই প্রোডাক্টটা যার জন্য তৈরি হয়েছে সেই প্রোডাক্টের অডিয়েন্স সেই হবে। তাহলে আমি যদি মহিলাদের কোনো কস্টিউম বা মহিলাদের কোনো প্রোডাক্ট বা মহিলাদের কোনো ড্রেস, যেটাই আমি যদি মার্কেটে বাজারজাত করতে যাই, আমার কোনো ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আমি ই কমার্স ওয়েবসাইটে আমি কি করছি, মহিলাদের বিভিন্ন ধরনের কামিজ, তারপর হচ্ছে শাড়ি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি সেল করছি। তাহলে আমার টার্গেটেড অডিয়েন্স কারা হবে? আমার টার্গেটেড অডিয়েন্স হবে অনলি ফর, এই যে দেখেন জেন্ডারের জায়গায় অনলি ফর আমি দিব কাদেরকে, ফিমেল, ঠিক আছে। এখন ফিমেলদের ভিতরে অনেক ভ্যারিয়েশন রয়েছে, ঠিক আছে। ফিমেলদের ভিতরে অনেক এজ গ্রুপ রয়েছে, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, অনেক এজ গ্রুপ রয়েছে। এখানে আপনি কাদের টার্গেট করবেন? আপনি কি সবাইকে টার্গেট করবেন? সবাইকে টার্গেট করলে কিন্তু এখানে আপনার অ্যাডের কস্টিংটা বেড়ে যাবে। এখানেও আপনাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখেন, পারচেজিং বিহেভিয়ার বা এঙ্গেজ শপার কারা থাকে, একটা 18 থেকে 20 বছর বয়সী যদি কোনো মেয়ে, খুবই মানে এক্সেপশনাল বা রেয়ার হয় খুবই, যে তার কাছে ক্রেডিট কার্ড থাকে, তার কাছে মোবাইল ব্যাংকিং এ তার অ্যাপসে টাকা থাকে, খুবই রেয়ার, ঠিক আছে। কারণ এই এজ গ্রুপটাতে হয়তো মেয়েরা হয়তো 9 থেকে 10-এ পড়ে অথবা কলেজে উঠেছে, এরকম তাদের হাতে কিন্তু খুব বেশি কিন্তু তখন অর্থ থাকে না। তার থেকে একটু উপরের দিকে যদি আমি যাই, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে যারা গিয়েছে বা যারা অনার্স লেভেলে যারা গিয়েছে, তাদের কাছে কিন্তু মোটামুটি একটা টাকা পয়সা কিন্তু কম আর বেশি কিন্তু থাকে। তাহলে আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড দেখাচ্ছেন, আপনি 18 এজ গ্রুপটাকে টার্গেট করতে পারেন, কিন্তু তারা কিন্তু এঙ্গেজ সবার কম হয়, কারণ তাদের কাছে ওই সময় সাফিসিয়েন্ট কি থাকে না, ব্যালেন্স থাকে না শপিং করার জন্য। আপনি আপনার প্রোডাক্টের চাহিদা বাড়ানোর জন্য, লাইক কমেন্ট রিয়াকশনের জন্য আপনি এই গ্রুপটাকে টার্গেট করতে পারেন, বাট তারা কিন্তু এঙ্গেজ সবার কম হয়। সো আপনাকে তখন টার্গেট করতে হবে কি, 18 থেকে 35 অথবা 20 থেকে 35 বা 40 এজ গ্রুপটাকে আপনি টার্গেট করতে পারেন ওমেন্সদের নিয়ে, যে আপনি যদি যে প্রোডাক্টটা তৈরি করছেন সেই প্রোডাক্টটার জন্য। পাশাপাশি আপনি এমন একটা প্রোডাক্ট তৈরি করলেন যে প্রোডাক্টটা ধরেন চিলড্রেনদের সাথে রিলেটেড, ঠিক আছে। ধরেন যে এমন একটা প্রোডাক্ট আপনি দিলেন, সেই প্রোডাক্টটা হচ্ছে বেবিদের বেবি স্ট্রলার হতে পারে। হ্যাঁ, বেবিদের অনেক সময় এখন দেখা যায় না, অনেক ধরনের চাইনিজ অনেক প্রোডাক্ট আসছে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য, বাচ্চাদের বিভিন্ন ধরনের ডাইপার, অর্থাৎ বেবি রিলেটেড যদি ফুড হয় বা বেবি রিলেটেড যদি কোনো প্রোডাক্ট যদি হয় বা বেবি রিলেটেড যদি কোনো কস্টিউম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্যারেন্টস যারা রয়েছে তাদেরকে টার্গেট করতে হবে। নন প্যারেন্ট যারা, তাদেরকে যদি টার্গেট করেন, যারা বিয়েই করেনি, তাদের কাছে যদি আপনি বাচ্চাদের প্রোডাক্ট দেখেন, সে কি কিনবে? সে কিনবে না। তাহলে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে প্যারেন্টস দেখে টার্গেট করতে হবে। আননোন কখনোই দিবেন না, কারণ গুগলের কাছে যেসব অডিয়েন্সের ডাটা নেই তাদেরকে আমরা সচরাচর টার্গেট করতে যাব না। সো আননোন কোনো জায়গায় আমরা দিব না। আমরা এজ গ্রুপে যদি যাই, সেক্ষেত্রে আমি আননোন কি করবো না, টার্গেট করবো না, ঠিক আছে। আর সবচেয়ে ভালো পারফর্ম করে হচ্ছে 18 থেকে 45, এই এজ গ্রুপটা সবসময় এভারগ্রিন একটা এজ গ্রুপ, সবসময় এটা মাথায় রাখবেন। 18 থেকে 45 এই এজ গ্রুপটা হচ্ছে সবচেয়ে এভারগ্রিন
এবং এই এজ গ্রুপের ভিতরে আপনার টার্গেটেড কাস্টমাররা রয়েছে। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এর উপরের অডিয়েন্সদের জন্য থাকে, ঠিক আছে, থাকে না যে তা না। অনেক সময় দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ অনেক ব্যক্তির জন্য অনেক ধরনের প্রোডাক্ট থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটু এজ গ্রুপ বাড়তেও হতে পারে, কিন্তু 18 থেকে 45 এটা হচ্ছে আপনার এভারগ্রিন একটা এজ গ্রুপ। তাহলে আমরা ফিমেলদের নিয়ে কথা বলছিলাম। আমরা যদি প্যারেন্টস রিলেটেড যদি কোনো প্রোডাক্ট যদি নিয়ে অ্যাড করি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, প্যারেন্টস সিলেক্ট করতে হবে। এখন হাউস হোল্ড ইনকাম এটা ইন্টারন্যাশনালি যখন অ্যাড দিবেন তখন কিন্তু এটা মানে অ্যাপ্লিকেবল, কিন্তু আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে করা, তাই আমাদের এখানে এটা কি দেখেন কি দেখাচ্ছে, হাউস হোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল সিলেক্টেড কান্ট্রিজ। তো আমরা যদি সিলেক্টেড কান্ট্রি দেই তাহলে সেই সিলেক্টেড কান্ট্রিগুলো আমাকে সেই দেখাবে, কিন্তু শর্ত এটাই হচ্ছে সেই সিলেক্টেড কান্ট্রি থেকে আপনার অ্যাকাউন্টটা ওপেন হতে হবে, তাহলে এই জিনিসটা আপনার জন্য কি হবে, ওপেন হবে। ঠিক আছে, ডেমোগ্রাফিক টার্গেটিং এর ক্ষেত্রে এই ওই হাউস হোল্ড ইনকামটা টার্গেট করতে হলে আপনার ওই অ্যাকাউন্টও সেই কান্ট্রি থেকে হতে হবে, তাহলে আপনি এটা টার্গেট করতে পারবেন। আর বাংলাদেশের মানুষ তো খুব ট্যাক্স ইনফরমেশন বা ভ্যাট ট্যাক্স ইনফরমেশন খুবই কম গভর্নমেন্টের কাছে থাকে, যে কারণে কিন্তু হাউস হোল্ড ইনকামটা কিন্তু টার্গেট থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু উন্নত বিশ্বের কিন্তু দেখেন সবাই কিন্তু হাউস হোল্ড ইনকামের যেই অপশনটা এটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল থাকে, কারণ সবাই ট্যাক্স পেয়ার, সবাই একটু ভালো ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, সরকারের রাজস্বতে তারা কি করছে, অনুদান রাখছে। তো সেক্ষেত্রে কিন্তু হাউস হোল্ড ইনকামটা খুব ভালো এফেক্টিভ একটা ভূমিকা রাখে। এই আর এটা দেখে আপনি বুঝতে পারবেন হাউস হোল্ড ইনকামটা এত লেজার টার্গেটেড বাইরের কান্ট্রির জন্য, এই জন্য যে হাউস হোল্ড ইনকাম যাদের বেশি তাদের কাছে কিন্তু কোনো প্রোডাক্ট যখন পৌঁছাবে, যেমন একজন ব্যক্তির হাউস হোল্ড ইনকাম অনেক টপ রেটেড একজন হাউস হোল্ড ইনকাম ধারী সে, ঠিক আছে, তাহলে তার কাছে যখন আপনি কোনো প্রোডাক্ট পৌঁছাচ্ছেন তাকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। তার কাছে কিন্তু আপনি বিভিন্ন গাড়ির হোম লোন, তারপর হচ্ছে কার লোন, তারপর হচ্ছে বাড়ি কেনার জন্য বিভিন্ন অফার কিন্তু তার কাছে প্রমোট করা যায়। কিন্তু আপনি যদি এই ডাটাটা যদি না জানেন, আপনাকে শুধু এজ গ্রুপের উপরে বা প্যারেন্টাল স্ট্যাটাসের উপরে কিন্তু বা জেন্ডারের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে তার ডেমোগ্রাফিক্যালি তাকে কি করতে হবে, টার্গেট করতে হবে। তো এইরকম আপনি যদি দেখা যায় ফুড রিলেটেড কোন প্রোডাক্ট আমি কি করছি, প্রমোট করছি, যে আমি ঘরে ঘরে হোম ডেলিভারি দিই ফুডের, ঠিক আছে, বা আমি হোমমেড কোনো খাবার আমি কি করছি, ডেলিভারি দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, টার্গেটেড করতে হবে ওই পিপলদেরকে যারা অফিসে যায় বা বিকেল বেলা লাঞ্চের টাইমে আমাকে টার্গেট করতে হবে যে আমি হোমমেড সবাই খাবার খুঁজতেছে, এই টাইমে যদি আমি অ্যাড দিই, দেখা যাক 2টা থেকে বা 1টা থেকে 3টা পর্যন্ত এই লাঞ্চের সময়টা, তো এই সময়ের ভিতরে আমাকে যদি আমার টার্গেট কাস্টমারটাকে পেতে হয়, তাহলে আমার টার্গেট করতে হবে কি সকাল 10টা থেকে বা সকাল 8টা থেকে আমাকে কি করতে হবে, 12টা 1টা পর্যন্ত আমাকে অ্যাড চালাতে হবে, কারণ ওই সময়টাই সবাই লাঞ্চ অর্ডার দিবে। ঠিক আছে, তাহলে কাদেরকে দিতে হবে, যারা অফিসে রয়েছে তারা লাঞ্চ অর্ডার করতে পারে, যারা ফাস্টফুড রিলেটেড কোনো প্রোডাক্ট হলে যারা বাসায় রয়েছে তারা প্রোডাক্টটা অর্ডার করতে পারে। সো এই যে প্রোডাক্টের সাথে ডেমোগ্রাফিক্যাল যে একটা সম্পর্ক, একটা বিহেভিয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আমরা যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, সাথে সাথে আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবো যে আমি যে প্রোডাক্টটা নিয়েছি অ্যাট ফার্স্ট সেই প্রোডাক্টের জেন্ডার কারা কারা, সেটা কি শুধু মেলদের জন্য ব্যবহারযোগ্য, নাকি সেটা ফিমেলদের জন্য ব্যবহারযোগ্য, নাকি মেল ফিমেল উভয় জেন্ডারদের জন্যই কি ব্যবহারযোগ্য। এরপর হচ্ছে কোন এজ গ্রুপটা এর প্রোডাক্টের দরকার রয়েছে, ঠিক আছে, কোন এজ গ্রুপের এই প্রোডাক্টের এক নিডস রয়েছে। যেমন আমি যদি লেডিস প্রোডাক্ট যদি নিয়ে কাজ করি, ওমেনদের বিভিন্ন ব্যাগ নিয়ে কাজ করতে পারি, গিফট আইটেম নিয়ে কাজ করতে পারি, অনেক কিছু নিয়ে কাজ করতে পারি, তাহলে আমার এই ওমেন্সদের প্রোডাক্টের জন্য আমার মেলদেরকে টার্গেট করার প্রয়োজন নেই। আমি এজ গ্রুপটা চিন্তা করবো কোন এজ গ্রুপের পিপলদের জন্য এই প্রোডাক্টটা বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো এইরকম ডেমোগ্রাফিক্যালি আমরা যখন কোনো কিছু নিয়ে টার্গেট করবো, অর্থাৎ মেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেক্ষেত্রে মেন্সদেরকে টার্গেট করব, ওমেন্স প্রোডাক্টদের নিয়ে কাজ করলে ওমেন্সদেরকে টার্গেট করব, প্যারেন্টস রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে প্যারেন্টসদেরকে টার্গেট করব। এজ গ্রুপটা প্যারেন্টসদের এজ গ্রুপ 18 থেকে 24-এর ভিতরে খুবই, মানে 24 থেকে না এখন 25 থেকে 34 দিনে সবচেয়ে বেটার আমি মনে করি, যদি আপনি প্যারেন্টস রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন। 18 থেকে 24-এর ভিতরে খুব কমই বর্তমানে আমাদের দেশে বিয়ে হয়ে থাকে, তারপরে যে হচ্ছে না তা না, কিন্তু খুব কম সংখ্যক। এটা 25 থেকে 34 টার্গেট করলে বা 25 থেকে 44 টার্গেট করলে আপনি প্যারেন্টস রিলেটেড প্রোডাক্ট গুলো নিয়ে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। সো প্রত্যেকটা বিষয় আপনাকে খুব ঠান্ডা মাথায় আগে চিন্তা করে নিজে আগে একটা ডেমোগ্রাফিক্যালি আপনি কি করবেন, নিজে একটা চার্ট তৈরি করবেন যে আমার এই প্রোডাক্টের জন্য এই এজ গ্রুপটা সবচেয়ে ভালো পারফর্ম করবে, এই জেন্ডারটা সবচেয়ে ভালো পারফর্ম করবে, এই প্যারেন্টাল স্ট্যাটাসটা ভালো কাজ করবে, এই হাউস হোল্ড ইনকামের লোকজনটা খুব ভালো কাজ করবে। তাহলে কি করবেন, আপনি একটা বেটার আরওআই পাবেন। ঠিক আছে, তো আশা করছি ডেমোগ্রাফিক্যাল টার্গেটিংটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়গুলো প্রশ্ন থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে আরো ডিটেলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি দেখার পরে ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।